নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। তোমরা যারা রয়েছো এখন অনলাইন এডুকেশন আপনারা প্রত্যেকেই আপনারাও জানেন এবং স্টুডেন্টস তোমরাও জানো, একদম ছোট থেকে এই ক্লাস 8 অবধি কিন্তু অনলাইন চলছে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 9 to 12 এখনও অফলাইন ক্লাসে স্টার্ট হয়েছে। আমরা জানি না যে ফিউচার কি হবে আগামী দিনে, তাদের অফলাইনই থাকবে কিনা এবং ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের অফলাইন হবে কিনা, বাট আমাদের এই অনুষ্ঠান কিন্তু লাগাতার চলে যাচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য এবং যেটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো। অফলাইন করছো, ভেরি গুড, তার সঙ্গে এই অনলাইন এডুকেশনের এই অনুষ্ঠানেরও কিছু সংযোজন তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে হয়ে গেলে তোমাদের অনেকটাই কিন্তু ইজিয়ার হয়ে যাবে এক্সাম দেওয়া, কারণ যেহেতু তোমরা এই 2 বছর ধরে অনলাইনে পড়াশোনা করেছো, পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রিপারেশনের জায়গাটা আর একটু স্ট্রং হবে এখন এই অনলাইনের সঙ্গে অফলাইনের কাছাকাছি প্রিপারেশনে। তো যাই হোক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আজকে আমাদের বিষয় হচ্ছে ভৌত বিজ্ঞান নবম শ্রেণী। আমাদের সঙ্গে স্যার রয়েছেন সৈয়দ ফজল লাহি। অনেক অনেক স্বাগত স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছে তোমরা সরাসরি কথা বলতে, তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করবে। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে তোমাদের প্রশ্ন রাখতে তোমরা ডেফিনেটলি ফোন করতে পারো এবং আমরা চলে যাব কিন্তু স্যারের কাছে। স্যারকে অনেক অনেক স্বাগত জানি। কীভাবে আজকে এগোচ্ছে স্যার? তো দেখো, আজকে যেটা শুরু করব নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তি, ঠিক আছে? তো এই কার্যক্ষমতা শক্তি নিয়ে মোটামুটি আমরা সকলেই ডিলিংস করি প্রতিদিনই, ঠিক আছে? আমি বরাবরই বলে থাকি যে ভৌতবিজ্ঞান হচ্ছে আমার একটা সাবজেক্ট যেটা তোমার ডে টু ডে লাইফে খুঁজে পাবে। এভরিডে তুমি বাড়িতে যাই করো, রান্না করো, জল ভরো, এনিহোয়ার, তুমি সব জায়গাতেই সেই ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স জিনিসটা খুঁজে পাবে, ঠিক আছে? তো দেখো, আজকে যেটা শুরু করব কার্যক্ষমতা শক্তি, যেটা বললাম তোমাদের আমি। তো প্রথমেই যেটা বলি কার্য, ঠিক আছে? তো নবম অধ্যায়ের বা নবম শ্রেণীর এটা একদম শেষের দিকের অধ্যায়, যেখানে তুমি কার্যক্ষমতা শক্তি, তাপ, শব্দ ইত্যাদি চ্যাপ্টারগুলো খুঁজে পাবে, ঠিক আছে? তো কার্যক্ষমতা শক্তির ক্ষেত্রে যদি আমরা দেখি, 3টে পার্ট আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হয়, ঠিক আছে? একটা হচ্ছে কার্য, ঠিক আছে? কার্য মানে হচ্ছে কাজ, কোনো কিছু কাজ করা, কার্য। এটা হচ্ছে শক্তি, ঠিক আছে? ডেফিনেশনটা আমি পরে বলবো হয়তো শক্তির তোমাদেরকে আমি, ঠিক আছে? আর একটা হচ্ছে ক্ষমতা। এই 3টে জিনিস নিয়ে এই চ্যাপ্টারটা। তো দেখো, খুব বড় চ্যাপ্টার নয়, মোটামুটি একটা ওভারঅল মানে মিডিয়াম চ্যাপ্টার, ঠিক আছে? তো যদি বলি কার্য কাকে বলে, ঠিক আছে? তো দেখো, তুমি যদি কোনো কিছু দিয়ে ধাক্কা মারো, ঠিক আছে? ধরো তোমার কাছে একটা যে কোনো রকমের বস্তু আছে, বাড়িতে বালতি আছে, চেয়ার আছে, বই আছে, এনিথিং, কিছুই আছে তোমার কাছে, ঠিক আছে? তুমি সেগুলোকে কী করছো? ধাক্কা দিচ্ছ। তো ধাক্কা দিলে সেটা সামান্য পরিমাণ সরে যায়, তাই না? তুমি কিছুকে ধাক্কা দিলে সেটা সামান্য পরিমাণ সরে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কিছু সরে যায় না। উদাহরণ দিয়ে যেমন বলো তুমি দেওয়াল, তাই না? দুরকম উদাহরণ দিলাম। তো যাই হোক, যদি তুমি কোনো কিছু বল প্রয়োগ করো, দেখো বলের সংজ্ঞাটা অলরেডি ক্লাস 9-এ তোমরা পেয়ে গেছো। কোথায় না? তো দ্বিতীয় চ্যাপ্টার, যেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে। তো যদি কোনো কিছুর ওপর বল প্রয়োগ করা হয়, কোনো কিছু ধাক্কা দিলে, ঠিক আছে, বা টানলে, হোয়াট এভার ইউ ক্যান সে, এবং তার ফলে এই যে যার ওপর তুমি বল প্রয়োগ করছো সেটার যদি কিছুটা পরিমাণ সরণ হয়, কিছুটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট সরণ হয়, তাহলে বলা হয় বস্তুটা কার্য করেছে, ঠিক আছে? এবং এই বলের সরণটা এমন হতে হবে বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে। মানে কি, তুমি বলটা প্রয়োগ করলে এইখানে তোমার বলের সরণটা, অর্থাৎ বস্তুটাকে এইখানে আসতে হবে, ঠিক আছে? তোমার বস্তু যদি এইদিকে চলে আসে তখন কিন্তু কার্য হবে না। আমাকে সংজ্ঞাতে এটা বলে দিচ্ছে, তাই সংজ্ঞা এই কথাটা অবভিয়াসলি উল্লেখ করবে যে বলের প্রয়োগ বিন্দুর সরণ, যেখানে বলটা প্রয়োগ করছো সেটার যে পথটা যাবে, সরণ হবে, সেটা বল যেদিকে প্রযুক্ত হচ্ছে তার অভিমুখের সঙ্গেই যেন হয়, তার সঙ্গে অন্য কোনো করলে হবে না, ঠিক আছে? ক্লিয়ার? তো দেখো, কার্য মানে আমরা এখান থেকে একটা স্পষ্ট ধারণা আমরা যদি দেখতে পাই, বল আর সরণ এই দুটো ঘটনা নিয়ে তৈরি, তাই না? সো কৃতকার্যকে আমরা ম্যাথমেটিক্যালি এরকমভাবে ডিফাইন করি, F × S। এবার দেখো, কোনো কোনো ক্ষেত্রে কি হয়, বল সরাসরি আমরা যেদিকে প্রয়োগ করছি তার সরণটা ওই অভিমুখে হয় না। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার এখানে একটা ফুটবল আছে, তুমি ফুটবলে একটা ফোর্স বা বল প্রয়োগ করলে, তার ফলে ফুটবলটা সরণ এই দিকে হলো, ধরো আমি বলছি কথা মানে, ঠিক আছে? বা তুমি একটা বস্তু আছে এইখানটাতে, ধরো তার ওপর তুমি এরকমভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করে, হতেই পারে। তার মানে তার ফলে বস্তুটা সরণ যদি এইদিকে হয়, তার মানে বলতে চাইছি যদি তোমার একটা অ্যাঙ্গেল বা কোণ তৈরি হয় বলের প্রয়োগ বিন্দুর সরণ আর বলের মধ্যে, এই দুটোর মধ্যে যদি একটা অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে আমরা কি করব? তখন এই W = Fs, এই টার্মিনোলজি বা এই টার্মটা আমাদের একটু চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায় তখন? না, তো W = Fs cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল। দেখো, এই ট্রিগোনোমেট্রিক টার্ম কস, সাইন, ট্যান ইত্যাদি হয়তো তুমি একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে?
তো যাই হোক, এটা আমরা একটু মনে রাখবো যে ডাব্লিউ ইকুয়ালস টু হয় এফ এস কস থিটা। এই কস থিটা মানে হয় কি, এখানে ট্রিগোনোমেট্রিক বিভিন্ন রকমের ফাংশন আছে, যেমন ধরো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো বিভিন্ন রকমের টার্মিনোলজি আছে। তো এগুলোর ভ্যালুও হয়, যেমন ধরো যদি আমরা কতগুলো নির্দিষ্ট মান নিই, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তো এগুলোর জন্য এদের মান হচ্ছে ফিক্সড, ঠিক আছে। যেমন কস থিটা বা সাইন থিটা, সাইন থিটাকে বলা হয় কি লম্ব বাই অতি, ঠিক আছে। তো যাই হোক, সেটা তোমরা ক্লাস 10-এ উঠে পড়বে। তো আমার বলছিলাম যেটা আমি কার্য, ঠিক আছে। তো একটা কথা মাথায় রাখবে, যদি কস 90 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি এরকম 90 ডিগ্রি হয়, এবং সেক্ষেত্রে তুমি যদি কসের মান বার করো, অর্থাৎ কস 90, তো সেক্ষেত্রে তোমার ভ্যালুটা হয় 0। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কেন? কারণ তোমরা এখান থেকে বুঝতে পারবে একটু পরেই যে আমি কেন কথাটা বলছি। তো কার্যের একক কী? কার্য তো আমরা জানলাম যে কার্য কাকে বলে, তাই না? তো কার্যের একক কী হবে? দেখো, কার্যের এসআই এবং সিজিএস দুটো ইউনিট যদি আমরা দেখি, তো এখানে দুটো ভাবে ভাগ করা, একটা পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। কিন্তু আমরা পরম এককটাকে বেশি ইউজ করি সব জায়গাতেই, পরম একক বেশি আমরা ইউজ করি, তাছাড়া এই অভিকর্ষীয় একক তোমাদের হয়। তো পরম এককটা কি না, তো কার্যের পরম একক, দেখো কার্য মানেই তোমাকে বললাম বল ইন্টু সরণ, তার মানে বলের একক যদি নিউটন হয় আর সরণের একক হয় মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার, এটা হচ্ছে তোমার কার্যের এসআই একক। এবং এই নিউটন ইন্টু মিটারকে আমরা বলবো কি জুল, একে ক্যাপিটাল জে দ্বারা লেখা হয়, তাহলে কার্যের এসআই ইউনিট হচ্ছে কি জুল। নিউটন মিটার বলা যাবে না, তুমি জুলই বলবে, কারণ নিউটন মিটারকে ডিফাইন করা হয়েছে জুল দ্বারা, সো তুমি এটাকে অবভিয়াসলি জুলই বলবে। আর সিজিএস একক যদি দেখো, তাহলে নিউটনের সিজিএস হয় ডাইন আর মিটারের সিজিএস হয় সেন্টিমিটার, সো ডাইন ইন্টু সেন্টিমিটার, এটাকে বলা হয় কি আমাদের আর্গ। সো দেখো, পরম একক পেলাম দুটো, একটা হচ্ছে কি নিউটন মিটার যেটাকে বলি জুল, আর একটা হচ্ছে ডাইন সেন্টিমিটার, সেটা হচ্ছে আর্গ। দেখো, অভিকর্ষীয় একক আমরা কম ইউজ করি, তাছাড়া অভিকর্ষীয় একক তুমি বলতে পারো কি গ্রাম ভার হয়, ঠিক আছে। অভিকর্ষীয় একক গ্রাম সেমি, আর একটা হচ্ছে কিলোগ্রাম মিটার, ঠিক আছে। তো গ্রাম সেমি মানে কি না, তো 1 গ্রাম ভরের বস্তুকে তুমি অভিকর্ষের বিরুদ্ধে যদি 1 সেন্টিমিটার তুলো, যে পরিমাণ কার্য হবে। আবার কিলোগ্রাম মিটার যদি নাও, 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে 1 মিটার উপরে তুললে। তুমি এখানে বলতে পারো যে স্যার, এ তো ভর আর এখানে সেন্টিমিটার আছে, কি করে হয়? হ্যাঁ, দেখো, ভরকে তোমাকে ওজনে কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি কোনো কিছুর যদি ভর এম হয়, তার সঙ্গে তুমি যদি অভিকর্ষীয় ত্বরণ স্মল জি গুণ করে দাও, তাহলে হয়ে যায় ওজন। তার মানে এখানে যে গ্রাম সেমি আছে, সামহাও তোমাকে এখানে সেই স্মল জি বা 980 গুণ করতে হবে, আর কিলোগ্রাম মিটারের ক্ষেত্রে 9.8 গুণ করতে হবে। কথাটা শুনে নাও, গ্রাম সেন্টিমিটার যেখানে আছে সেখানে তোমাকে কী করতে হবে না, 980 গুণ করতে হবে, 981 হোয়াট এভার, আর এখানে কত গুণ করতে হবে 9.8, তবেই তো ভরটা তোমার ভার হবে, কারণ বল বার করতে হবে, বলের সঙ্গে সরণ গুণ করলেই তোমার কি হবে কার্য হবে। তুমি শুধুমাত্র ভর দিয়ে কার্য বের করতে পারবে না, ঠিক আছে। তো ভর যেখানে আছে সেখানে আমাকে কি অভিকর্ষজ ত্বরণ, যেটার ভ্যালু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুটো তোমাকে গুণ করতে হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। তাহলে এই হলো মোটামুটি আমাদের কার্যের ইউনিট। একটা প্রশ্ন স্যারকে একটু বলি, আমি স্টুডেন্টস তোমাদের হয়ে এই প্রশ্নটা করছি, সেটা হচ্ছে এই যে আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তো সেক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যে পৃথিবী কি তাহলে কোনো কার্য করছে? হ্যাঁ, আমরা সেটা কি? হ্যাঁ, আপনার কোশ্চেনটা খুব ভালো, ইন্টারেস্টিং, যে এটা স্টুডেন্ট অনেকে কোশ্চেন করে, অ্যান্ড এটা যাও এক্ষুনি দিচ্ছি আমি তাহলে, ঠিক আছে। এটা ভেরি ভেরি বিউটিফুল কোশ্চেন, ম্যাডামের কোশ্চেন, তোমাদেরও মাথায় এই কোশ্চেনগুলো আসবে অবভিয়াসলি, ঠিক আছে। যে আমরা জানি যে সূর্য পৃথিবীকে টানছে, তার ফলে কি করছে যে পৃথিবী চারিদিকে ঘুরছে, তাহলে এদিকে কি সূর্য বা পৃথিবী হোয়াট এভার এদের মধ্যে কি কোনো কার্য হচ্ছে, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বলবো। ম্যাডাম তার আগেই কোশ্চেনটা করেছেন, খুব ভালো, ঠিক আছে। তো দেখো, তো আমরা এখানে বলছিলাম যে কার্য, ধরো যদি আমরা একটা দেওয়ালকে সরাই, তোমাদের এক্ষুনি বলছিলাম আমি, দেওয়াল তো সরবে না, তাই না? তুমি যদি একটা দেওয়ালকে সরাও, তাহলে দেওয়াল তোমার সরবে না। যদি তুমি ধাক্কা মারো দেওয়ালটাকে, ঠিক আছে, তা দেওয়ালকে তুমি ধাক্কা মারলে দেওয়াল সরলো না। সিমিলারলি ধরো কোনো একজন ব্যক্তি আছে, ঠিক আছে, কোনো একটা ব্যক্তি, আমার আঁকা একদমই খারাপ, হ্যাঁ, হাতে সুটকেস নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সোজা যাচ্ছে। তো দেখো, কোনো ব্যক্তি যখন হাতে সুটকেস নিয়ে যায়, তখন তার আকর্ষণ বল নিচের দিকে কাজ করে। দুটো কেসকে তুমি পরপর দেখো, এখানে ম্যাডামের উত্তর হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে দেখো সরণটা এদিকে হচ্ছে আর বল এদিকে প্রযুক্ত হচ্ছে, তাই না? সরণ সোজা হচ্ছে আর বল নিচের দিকে প্রযুক্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, যখন তুমি বল প্রয়োগ করছো, ফার্স্ট কেস যেটা আমরা বলছিলাম, সেক্ষেত্রে দেখো তুমি বল প্রয়োগ করছো ঠিকই, কিন্তু তার কোনো সরণ হচ্ছে না, অর্থাৎ সরণ হচ্ছে 0। তাহলে তোমার কৃতকার্যও কত হবে F ইন্টু 0, কারণ তোমার বস্তু সরলে তবেই তো কাজ হবে, তাই না? তুমি সারাদিন ধরে একটা দেওয়ালকে ঠেললে দিয়ে বলে স্যার আমি বিশাল কাজ করে ফেলেছি, কিছুই কাজ করনি আলটিমেটলি ফিজিক্সের ভাষায়, ঠিক আছে, কারণ তোমার বল প্রয়োগ হয়েছে কিন্তু তুমি কোনো সরণ করনি।
ওই বস্তুটাকে ঠেলে সরাতে হবে, তাই না? তবেই তোমার কার্য হবে। সো এখানে দেখো নিটফল 0 মানে হচ্ছে কি কার্য 0। সিমিলারলি তুমি যদি এই সেকেন্ড কেসে এসো, এক ব্যক্তি যে সুইটকেস নিয়ে যাচ্ছে, আমরা অনেকে সুইটকেস নিয়ে যাই রাস্তাঘাটে হাঁটি, তো যখন রাস্তাঘাটে সুটকেস নিয়ে আমরা হাঁটি তখন যেটা বলছিলাম তোমাদের আমি, যে দেখো বল নিচের দিকে কাজ করছে, দেখো একটু স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ, আর সরণ এই দিকে হচ্ছে। তাহলে এক্ষুনি বলছিলাম তোমাদের বল এইদিকে যায় আর সরণ যদি এইদিকে হয়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা তৈরি হয় 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে কৃতকার্য সমান কত হবে না, তো এফএস কস 90। তো দেখো cos 90 ভ্যালু তোমাদের একটু আগে বললাম কত হয় 0, cos 90 ডিগ্রির ভ্যালু হয় 0। সো এফ ইন্টু এস ইন্টু 0, তাই না? cos 90 ভ্যালুটা কত হলো? cos 90 ভ্যালুটা হচ্ছে 0, এটা মাথায় রাখবে, cos 90 ভ্যালু হচ্ছে 0, তার মানে কৃতকার্য হয়ে গেল 0। তার মানে এক ব্যক্তি যদি সুটকেস নিয়ে হাঁটে তাহলে অভিকর্ষজ বল এখানে কি করছে? কোনো কাজই করছে না, আলটিমেটলি নাথিং। দেখো অভিকর্ষ বল এখানে 0, কোনো কাজ করছে না। যেমন তুমি দেওয়ালকে ঠেলছিলে, অভিকর্ষ বলও এখানে সেম করছে। এবার চলে আসি ম্যাডামের কোশ্চেন অ্যান্সারটাতে, দেখো ঠিক আছে। তো দেখো এই পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, ঠিক আছে, সেকেন্ড কেসটারই একটা এক্সাম্পল যেহেতু, তো সূর্য ধরো এটা সূর্য, ঠিক আছে, লাল করে দিই, সূর্য আমাদের সান, ঠিক আছে, আর এটা হচ্ছে আর্থ, আর্থ সবুজ, যদিও বা পৃথিবী নীল গ্রহ, ঠিক আছে, যাক হোয়াট এভার। এরকমভাবে একটা কক্ষপথে কী করছে? ঘুরছে। এই ঘোরার সময় তুমি যদি দেখো তার লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগের ডিরেকশন কোন দিকে হয়? এই দিকে হয়, ঠিক আছে। তো দেখো সিম্পলি যদি আমরা এখান থেকে এত দূর পর্যন্ত পৃথিবী থাকে, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা মোটামুটি একটা স্ট্রেট লাইন ভাবতে পারি, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি 90 ডিগ্রি হবে। অর্থাৎ সূর্য পৃথিবীকে যে বল দিয়ে টানছে সেটার সঙ্গে পৃথিবী যেদিকে যাচ্ছে তাদের অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। স্পষ্ট হচ্ছে, তুমি নিজেই দেখো ছবিতে আমি যেমনভাবে বোঝাচ্ছি, ঠিক আছে। বা এইদিকে ভাবতে পারো, এইদিকে পৃথিবী যাচ্ছে, তাও অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রিই হবে, ঠিক আছে। তো দেখো এখানেও সূর্য যে বল দ্বারা পৃথিবীকে টানছে সেক্ষেত্রে কি হচ্ছে? আমাদের অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, তাহলে সূর্য দ্বারা কৃতকার্য কত হচ্ছে? এফ ইন্টু এস ইন্টু কস 90। সো নাও cos 90 ভ্যালু বিং 0, তোমার কত হবে? 0, ওয়ার্ক ডান 0। তাহলে দেখো সূর্য আমাদের উপর কোনো কাজই করছে না আলটিমেটলি, ও ব্যাটা টানছে ঠিকই আমাদেরকে, তাই না? আমাদেরকে টানছে কিন্তু কোনো কাজ করছে না। এবং এই যে কতটা পরিমাণ টানছে এটা তোমরা ক্লাস 11-এ উঠে পড়বে, যেখানে গ্র্যাভিটেশন চ্যাপ্টার আছে, সেখানে দেখবে যে এই ফোর্সটা হয় Gmm/r²। তোমরা অলরেডি ক্লাস 8-এ পড়েছো Gmm/r², ঠিক আছে, হোয়াট এভার। তাহলে এগুলো হচ্ছে আমাদেরকে বলা হয় কি? কোনো কার্য করছো না অথচ তুমি বল প্রয়োগ করছো, তাই এইগুলোকে টার্ম দেওয়া হয় বা এগুলোর নাম দেওয়া হয় কি? নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল, ঠিক আছে, এদেরকে বলবো আমরা কার্যহীন। দেখো কোনো কাজ করছে না, তাই না? কার্যহীন বল, কোনো কাজ করছে না সে, সো এগুলোকে বলবো আমরা কি? নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। তোমার কার্যহীন বলে তাহলে সংজ্ঞা বইয়ে যা দেওয়া আছে তার সঙ্গে একটা এডিশন করবে, অনেক বই ভালো দেওয়া নেই, আমি সেই জন্য বলে দিচ্ছি তোমাদের যে দুটো কেসে কার্যহীন বল হয়। এক নম্বর কেস, যদি তোমার বস্তুর প্রয়োগবিন্দু স্মরণ না হয় তাহলেও কার্যহীন বল, তুমি বল প্রয়োগ করছো বাট সেখানে কোনো কার্য হচ্ছে না। অ্যান্ড তার সঙ্গে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং সেক্ষেত্রে বস্তুটার স্মরণ যদি তার লম্ব অভিমুখে হয়, তাই না, তোমাকে বল প্রয়োগ করলাম সোজা, তুমি গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে সেক্ষেত্রে কোনো কাজ করবে না এবং এটাও হবে কার্যহীন বল। তো আচ্ছা, পৃথিবীর তো এমনিতে পৃথিবীর তো স্মরণ হচ্ছে, হচ্ছে তার শুধুমাত্র তার কার্যকরিতা মানে সূর্যের ক্ষেত্রে সেটা মানে কার্যকর হচ্ছে না, জিরো। ন্যাচারালি আমরা দেখতেই পারি যে কাজ হচ্ছে, ঠিক আছে। যে একটা এক্সাম্পল তোমাদের আমি দিতে পারি এখানটাতে, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায় যে হ্যাঁ দেখো আমরা জানি কি যে প্লাস মাইনাস সাইন যদি বলি আমরা কোনো বস্তুকে ওপরে যদি তোলা হয় তাহলে সেটাকে আমরা বলি প্লাস এইচ, তাই না, আর নিচে নামলে বলি মাইনাস এইচ। কেন? স্মরণের ডিরেকশন তোমরা ভেক্টরে পড়েছো অলরেডি, যে কোনো বস্তু যদি এইদিকে যায় তাহলে এটাকে বলি আমরা প্লাস এক্স অ্যাক্সিস, এইদিকে গেলে বলি মাইনাস এক্স অ্যাক্সিস। এইটুকু অঙ্ক তোমরা 9-এ 8-এ করেছো। ওপরে গেলে আমরা বলি প্লাস ওয়াই অ্যাক্সিস আর নিচে গেলে বলি আমরা মাইনাস ওয়াই অ্যাক্সিস। তার মানে তুমি যদি এইদিকে যাও প্লাস এইচ হবে, এইদিকে গেলে মাইনাস এইচ হবে। তাহলে কোনো বস্তুকে যদি আমরা ধরো একটা সিঁড়ি, খাড়া সিঁড়ি আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা আমার অ্যারাইজ করেছিল একটা পিকনিকে, ঠিক আছে, মাথায়, ঠিক আছে। তো এই খাড়া সিঁড়ি বরাবর ধরো তুমি স্টেপ আপ করে উপরে উঠলে, ঠিক আছে, একটু পরে তোমাদের দেখাবো। তাহলে এখানে তুমি যা কার্য করবে, এবার নিচে নামলে তোমার কার্যটা কি হবে? তার বিপরীতই হবে। মানে এখানে যতটা ক্ষয় হবে তারপর তুমি ততটাই গেন করবে, ফিজিক্স তো তাই বলে। তার মানে দেখো এখানে যদি মাইনাস এইচ হয় তাহলে এখানে নিশ্চয়ই প্লাস এইচ। তাহলে এই যে আমরা কার্য করছিলাম, তাহলে এই জায়গাটায় আমাদের মোট স্মরণ কত হয়? 0। তাহলে আমরা যদি শক্তির হিসেবেও বলি, যখন একটু পরে শক্তি পড়াবো, তো
তো শক্তির হিসেবেও যদি আমি বলি এখানে দেখো, তাহলে এখানে তুমি যতটা পরিমাণ শক্তি ক্ষয় করছো এখানে ততটা পরিমাণ শক্তি তুমি গেইন করছো। অর্থাৎ সিঁড়ি বেয়ে উঠলে যতটা শক্তি ক্ষয় হলো, সিঁড়ি বেয়ে নামলে ততটা শক্তি তোমার মানে পেয়ে গেলে। আলটিমেটলি তোমার শক্তির কোনো চেঞ্জ হওয়া উচিত নয় যদি তুমি লজিক্যালি এই জায়গাটা ভাবো। কিন্তু তুমি যদি 5 বার 10 বার এরকম করে সিঁড়িটা ওঠায়, তোমার কি হয়ে যাবে, ক্লান্তি চলে আসবে, তুমি তারপর আর পারবে না। তাই তোমার এনার্জি লস হলো কোথায়? হোয়ার ইওর এনার্জি অল হ্যাভ গান, কোথায় তোমার এনার্জি চলে গেল? কারণ এটা তুমি অসীমভাবে করতে পারো অ্যাকর্ডিং টু ফিজিক্স, তোমার এখানে কোনো গল্পই নাই সেরকম জিনিসে, তাই না? তো এই কোশ্চেনটা ভাবো তোমরা একটু, আমি একটু পরে উত্তর দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? আমি ক্লাসে পড়ানোর সময় এরকম কিছু কোশ্চেন্স করি। বুঝতে পারলে কোশ্চেনটা যে আমি কি বলতে চাইলাম? খাড়া সিঁড়িতে উপরে উঠছো, খাড়া সিঁড়িতে নিচে নামছো, তো দেখো দুটো ক্ষেত্রে টোটাল এনার্জি 0 হওয়া উচিত। -mgh, একটু পরে পড়বো +mgh। তোমাকে এটা বলেও দিলাম যে কতটা পরিমাণ এনার্জি, যতটা এনার্জি ক্ষয় করবে ততটা এনার্জি তুমি পাবে। কারণ অভিকর্ষের অধীনে আমরা সবাই থাকি সংরক্ষী, মানে আমাদের টোটাল এনার্জি যদি এক জায়গা থেকে ঘুরে আসো এনার্জি 0 হয়, অথচ তোমার ক্লান্তি চলে আসবে শরীরে। এটা খুব ভালো এক্সাম্পল, কারণ এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে অনেক রকম প্রশ্ন আসে, তো একদম এটা কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই তোমাদের ক্লাসে করতে হবে, এবং যিনি পড়াবেন তিনি অবশ্যই তাদেরকে, তার উচিত সামনে কিছু কোশ্চেন্স তোমার রাখা, অবভিয়াসলি একদম তোমাদের এটা উচিত অবশ্যই। ঠিক আছে, যেটা বলছিলাম। আচ্ছা, এবার পড়বো আমরা যেটা, যে কার্যের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য আর বলের অভিমুখে কার্য। ঠিক আছে, তো দুটো এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা ছাদের ওপরে আছে, ঠিক আছে, এটা ধরো অনেক তলা ছাদ, ঠিক আছে, 10-12 তলা, হোয়াট এভার ইউ ক্যান কনসিডার। তো এই ছাদের ওপরে ধরো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটা ছাদের ওপর, আর একটা ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে। দুজন ব্যক্তি দুই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার ধরো একটা ব্যক্তিকে যদি আমি বলি ঢিল ছড়তে উপরের দিকে, আর একে যদি বলি একটা ঢিল ফেলতে, দুটোর মধ্যে তফাৎ কি হবে? এই যে ফার্স্ট কেস, এখানে কোনো শক্তির প্রয়োজন হবে না, বা এখানে কোনো কিছু করতে হবে না, তুমি জাস্ট এমনি করে রেখে দিলে ও এমনি এমনি নিজে পড়ে যাবে। আর এখানে কি, একে যথেষ্ট শক্তি প্রয়োগ করতে হবে, যথেষ্ট বল প্রয়োগ করতে হবে, যথেষ্ট ভেলোসিটি দিতে হবে ওই পার্টিকেলটাকে বা ওই পাথরটাকে, যে পাথরটাকে আমি উপরে ছুঁড়তে চাইছি। লজিকটা বোঝাতে পারলাম তো? নিচ থেকে যখন উপরে তুমি ছুঁড়বে তোমার কি হচ্ছে, একটা শক্তির প্রয়োজন হয়। এক্সাম্পল দিচ্ছি আর একটা, ধরো যে তুমি হাতের ওপর, যদি হাতের যে তালু আছে তার উপর যদি একটা ইট রাখছো, এবার ইটটাকে যে আস্তে আস্তে উপরে তুলতে চাও তোমার কষ্ট হবে। একটা নির্দিষ্ট উঁচুতে যাওয়ার পর তোমার হাত আর সাপোর্ট করবে না, তুমি আরও নিয়ে যাও। একটা ইটের প্রবলেম হলে দুটো ইট চাপাও, তাহলে দেখো আরোই পারবে না। তো যেটা বলছিলাম, তো এখানে আমরা যে কার্য পেলাম সেটা দু রকমের। একটা দেখো নিজে নিজেই হয়ে যাচ্ছে, আমার কিছু করতে হচ্ছে না। উপর থেকে তুমি ইট যদি ফেলতে চাও নিচে, জাস্ট ইটটাকে এরকম করে রেখে দাও, এরকম ধরে ছেড়ে দাও, তাহলে ইট নিজে নিজেই পড়ে যাবে। এটাকে আমরা বলি বলের দ্বারা কার্য। আমি কিছু করলাম না, ও নিজে নিজেই করলো, বল নিজে নিজেই কার্য করে ফেলেছে। কোন বল কাজ করলো স্যার এখানে? না, তো তোমার সবচেয়ে ফেভারিট অভিকর্ষ বল। পৃথিবী সবসময় সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানছে। তাহলে তুমি যদি ওপর থেকে একটা পাথরকে নাও, দিয়ে সেটাকে জাস্ট ড্রপ করো, সেটাকে জাস্ট যদি ছেড়ে দাও, কোনো জোরে ছুটতে হবে না, ছেড়ে দাও, এই ছেড়ে দেওয়ার কথাটার মানে আছে, ঠিক আছে, কোনো বল প্রয়োগ করতে হবে না, তো নিজে নিজেই পড়ে যাবে মাটিতে। এটাকে আমরা বলবো বলের দ্বারা কার্য। বল নিজে নিজেই কাজ করছে, তোমাকে কিচ্ছু করতে হচ্ছে না, তাই না? আর 2 নম্বর কি, যে তুমি বলের বিরুদ্ধে কার্য করছো। কেন বিরুদ্ধে? কারণ একটা দূরত্ব যাওয়ার পর ওকে আর ওঠাতে পারছো না, তাই না? তুমি ইটকে হাতে নিয়ে বেশি দূর পর্যন্ত ওঠাতে পারছো না, এটাকে বলবো আমরা বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, তো দেখো বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য, এই দুটো হচ্ছে সিম্পল কোয়েশ্চেন্স যেটা আমাদের কার্য রিলেটেড। ঠিক আছে, তো দেখো কার্য মোটামুটি আমাদের এখানেই আছে এত দূর পর্যন্ত। ঠিক আছে, তো দেখো কার্যের এই যে বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, এখানে আরও দুটো কাজ করা যায়। একটা হচ্ছে সিস্টেমের দ্বারা কার্য, একটা হচ্ছে সিস্টেমের ওপর কার্য। ধরো কোনো একটা সিস্টেম আছে, ঠিক আছে, এটা আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে আমি। কোনো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের ওপর তুমি কার্য করছো, আর একটা সিস্টেম দ্বারা কার্য হচ্ছে। দুটো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে ধরো তুমি সিস্টেমের ওপর কার্য করছো, মানে কি একটা পিস্টন আছে। পিস্টন মানে কি, ধরো এরকম একটা কোনো পাত্র, ঠিক আছে, যেটা খুব শক্ত দেওয়াল, আর তার ওপর কি আছে, এরকম একটা অংশ। এবার এটাকে কি করছো, তুমি ওপর দিয়ে প্রেসার করে নিচের দিকে ঠেলতে পারো। ঠিক আছে, ওপর থেকে নিচের দিকে ঠেলতে পারো। ক্লিয়ার? তাহলে এই যে সিস্টেম, দিস ইজ এ সিস্টেম। ঠিক আছে, এই সিস্টেমের ওপর তুমি কি করছো, কাজ করছো। ঠিক আছে, একটা সিস্টেম আছে তোমার। ঠিক আছে, সিস্টেম কাকে বলে? যার ওপর আমরা গবেষণা করি, পরীক্ষা করি, তাকে বলা হয় সিস্টেম। ধরো এটা যদি পুরো পরিবেশ হয়, পুরো এনভায়রনমেন্ট যেটার ওপর আমি বসে আছি, ধরো এনভায়রনমেন্ট এনিহোয়ার, তুমি মহাশূন্যে গেলেও এনভায়রনমেন্ট, পৃথিবীতে থাকলে এনভায়রনমেন্ট, পৃথিবীর কেন্দ্রে গেলেও এনভায়রনমেন্ট ক্যান বি এনিথিং, সারাউন্ডিংস। এবার এরপর তুমি চুজ করলে এমন একটা জায়গা যার ওপর তুমি পরীক্ষা করবে, দ্যাট ক্যান বি কল্ড সিস্টেম। যার ওপর তুমি পরীক্ষা টরীক্ষা করবে যেইটুকু জায়গার মধ্যে, সেটাকে বলা হয় সিস্টেম।
সিস্টেম বাদে যা পড়ে থাকবে সেটাকে আমরা বলি সারাউন্ডিংস, ঠিক আছে? তাহলে দেখো এগুলো হচ্ছে সব সারাউন্ডিংস নাকি, আর এইটা হচ্ছে সিস্টেম যেটা আমি পিস্টনটা এঁকেছি। এবার এই পিস্টনকে তুমি যখন বল প্রয়োগ করছো তখন পিস্টনটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, তাই না? মানে সাইকেলের আমরা পাম্প দেওয়ার সময় এটা দেখছি। হ্যাঁ, সাইকেলের পাম্পার ইজ ভেরি গুড হ্যাঁ, এক্সাম্পল, একদম ম্যাডাম ঠিকই বলেছেন, যে আমার এক্সাম্পল আসছিল না, যে হ্যাঁ সাইকেলের পাম্পার তোমরা যদি দেখো সেই সাইকেলের পাম্পারটাতে যখন আমরা পাম্প করি, এটা একদম পারফেক্ট এক্সাম্পল ফর সাইকেল পাম্পার। তো তখন কি করি আমরা, সিস্টেমের উপর কাজ করি, ঠিক আছে? আবার তুমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো যে এই সিস্টেমের উপর কাজ করলাম, এবার ধরো আমি হাতটা ছেড়ে দিলাম, তাই দেখবো কি পাম্পারটা আবার হয়তো নিজের জায়গায় চলে এলো, যদি উপযুক্ত প্রেসার থাকে তাহলে ও নিজের জায়গায় আবার ফিরে চলে আসবে, তাই সিস্টেম নিজে নিজে কাজ করছে। সিস্টেমের দ্বারা কার্যের আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি বাড়িতে ভাত রান্না করছো বা জল ফোটাচ্ছো, হোয়াট এভার, ঠিক আছে? আমি রান্না করি বা যাই রান্না করে আমি দেখি, তো ভাত রান্না করার সময় যখন ভাত ফোটে, চাল দেওয়ার পর ভাত যখন টকবক করে ফোটে, তুমি যদি একটা লিড বা ঢাকনা দিয়ে দাও, তুমি দেখবে কিছু দূর থেকে যে ঢাকনাটা আপ ডাউন হচ্ছে, ঢাকনা মাঝে মধ্যে উঠছে নামছে, প্রেসারেই করছে, কিসের প্রেসার? ভেপার, যে বাষ্প আছে সেই বাষ্পের প্রেসারকে উপরে উঠিয়ে দিচ্ছে। তাহলে এখানে তুমি কি বাইরে থেকে কিছু করলে না, সিস্টেম নিজে নিজে কাজ করছে। হ্যাঁ, তুমি হিট সাপ্লাই করলে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে যে সিস্টেম দ্বারা কার্য কি করে বোঝানো যায়। তো সিস্টেম যখন নিজে নিজেই কাজ করবে সেটাকে বলা হয় সিস্টেমের দ্বারা কার্য, আর সিস্টেমের ওপর যখন কাজ করবো সেটাকে বলা হয় সিস্টেমের ওপর কার্য। তাহলে ম্যাডাম যেটা বলেন পাম্পার ইজ আ ভেরি গুড অ্যান্সার, এই বা এক্সাম্পল, যে পাম্পারের ওপর যখন তুমি কাজ করো তখন সেই সিস্টেমটার ওপর কাজ করা হয়, তাই না? তখন ওটা ছোট হয়ে যায় হোয়াট এভার, এবং বেশি পাম্পারে পাম্প করলে দেখবে পাম্পার কিছুক্ষণ পর গরম হয়ে যায়। অলওয়েজ এটা সিম্পলি, কারণ এই যে সিস্টেমের ওপর কার্য করি সেটা আমরা ধনাত্মক ধরি, ঠিক আছে? হোয়াট এভার। তো যাই হোক, এই হলো মোটামুটি আমাদের দেখো কার্য। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শক্তি। তো দেখো কার্য তো বুঝলাম যে কার্য কাকে বলে, হোয়াট এভার, বা এই সমস্ত জিনিস, ঠিক আছে? তো শক্তি কি, বা মানে শক্তির অ্যাকচুয়াল ডেফিনেশন কি হতে পারে, শক্তিকে আমরা কিভাবে দেখি, তাই না? এই যে আমার মুখে এখন আলো আসছে, এটা কি একটা শক্তি হতে পারে? তো এনিথিং, এগুলো যেগুলো আমরা প্রকৃতিতে দেখি সবের মূল জিনিসই হচ্ছে বা শক্তি। তোমার কাছে শক্তি আছে তো তুমি আছো, শক্তি নাই তো তোমার কিচ্ছু নাই, তাই না? এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তোমার কাছে এখন খুব বলশালী, তুমি ধরো জিম যাচ্ছ বা ভেরি গুড, তোমার শরীরে এভরিথিং সব কিছু তোমার খুব শরীরে, কিন্তু তোমাকে যদি ডেলি খাবার না দেওয়া হয়, ধর প্রথম দিন খাবার দিলাম না, কি হবে? তুমি খুব কষ্ট করে চলাফেরা করছো, কষ্ট হবে তো। দ্বিতীয় দিন আরও একটু কষ্ট হচ্ছে চলাফেরা করতে, ইভেন বেশিটা ভাগ টাইম তুমি বসে থাকছো। 3 দিন যদি খেতে না দেওয়া হয়, তুমি বেড রিডেন হয়ে যাবে, তুমি শয্যাশায়ী বিছানায় পড়ে থাকবে। 5-6 দিন খেতে না দিলে হয়তো, আমি কথা মানে বলছি, যে ইউ ক্যান মানে পাস আওয়ে। কি দিলাম না তোমাকে যে তোমার এত কিছু প্রবলেম হয়ে গেল? খাবার, তাই না? তোমাকে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিলাম না, সেই কারণে তুমি বেড রিডেন হয়ে গেলে। তাহলে এই যে খাবার, এই খাবারটা আমরা খাই, তার ফলে আমরা কাজ করতে পারি। এই যে আমি এখান থেকে হেঁটে যাব, হেঁটে আসবো, এগুলো সব তো কাজ আমাদের, তাই না? আমি এক্ষুনি তোমাদেরকে বললাম, তুমি বলবে স্যার আপনি যে হেঁটে যাচ্ছি, আমার স্মরণ হচ্ছে সোজা, কিন্তু আমি অভিকর্ষের রেসপেক্টে কাজ করছি না, কিন্তু আমি নিজেও তো সিস্টেম, আমি সিস্টেম তো কাজ করছি, তাই না? তো আমি সিস্টেম নিজে তো কাজ করছি, আমার অভিকর্ষের এগেনস্টে কাজ হচ্ছে না, কিন্তু আমি সিস্টেম নিজে তো কাজ করছি। আমি নিজে হেঁটে চলে বেড়াচ্ছি, এটা কি সিস্টেম নিজে কাজ করছে না? আমি নিজেও তো একটা সিস্টেম। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি যে কি বলতে চাইছি আমি। তো যাই হোক, তাই দেখো তোমাদেরকে যে খেতে দেওয়া হলো না বা খাবার হলো না, বাট এবার আমার ক্ষেত্রেও তাই হতে পারে। তাহলে এই খাবারই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাজ করার সামর্থ্য। তবে খাবার থেকে আমরা পাই কি, তোমরা যদি ক্লাস 9-এ বা পড়ো বা জানি না 10-এ আছে কিনা, যে আমাদের এই খাবারের কণাগুলো কোষের মধ্যে দিয়ে ভেঙে যায়, দিয়ে মাইটোকন্ড্রিয়া বা তোমার গ্লাইকোলাইসিসের মধ্য দিয়ে বা ক্রিপস চক্র হোয়াট এভার, এইসব প্রসেসের মধ্যে দিয়ে আমরা কি পাই? এটিপি অণু পাই, এবং এটিপিটা আমাদের অ্যাকচুয়াল শক্তি, এই শক্তি দেয়। তার মানে আমরা কাজ করতে পারছি বিকজ অফ শক্তি। শক্তি নাই তো তুমি কাজ করতে পারবে না, কিছুই করতে পারবে না, শক্তি নাই তো তোমার কিছুই নেই। সো কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি, ঠিক আছে? এটা হচ্ছে শক্তির অ্যাকচুয়াল ডেফিনিশন, যে কাজ করতে গেলে তোমার যা প্রয়োজন সেটাই হচ্ছে তোমার শক্তি, নাথিং এলস। তো এই শক্তির একক কি হবে? দেখো কাজ করার সামর্থ্য, তো কাজের ইউনিট আর শক্তির ইউনিট মোটামুটি সেম হওয়া উচিত। সেই জন্য মোটামুটি আমরা শক্তির ইউনিটকে কাজের ইউনিটের সঙ্গে সেম ধরি, যেটা হচ্ছে আর্গ এবং একটা হচ্ছে জুল, ঠিক আছে? তাহলে এই শক্তিকে আমরা প্রকৃতিতে কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, শক্তি বা কার্যের মাত্রা হচ্ছে অভিন্ন। তোমাদের এই কোশ্চেনটা পরীক্ষা অনেক সময় দেয় যে দুটো এমন রাশির নাম করো যাদের মাত্রা অভিন্ন, মাত্রা একই আছে। সো কার্য এবং শক্তি উভয়েরই মাত্রা কিন্তু ml² T⁻⁻²। এটা হচ্ছে আমাদের মোটামুটি গল্প। তাহলে এই হচ্ছে একদম সেম লজিক, ঠিক আছে, যে কার্য ক্ষমতা শক্তির ক্ষেত্রে। আচ্ছা,
তো শক্তিকে আমরা প্রকৃতিতে কি কি উপায়ে দেখতে পাই বা কি কি রূপে আমরা খুঁজে পাই, তাকে দেখতে তো পাই না, মোটামুটি অ্যাকচুয়ালি ফিল করি। তো দেখো, আলোক শক্তি হতে পারে, তাপ শক্তি হতে পারে, তাই না, বিদ্যুৎ শক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে, জোয়ার ভাটার শক্তি হতে পারে, অনেক রকম। তো মোটামুটি 7টা 8টা 9টা, কোনো বইয়ে 6টা, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দিয়েছে, ঠিক আছে। তো এত রকম শক্তি তো আমরা পড়তে পারবো না। যদি আলোক শক্তি নিয়ে পড়তে আরম্ভ করি 2-3 ঘন্টা কেটে যাবে, তাই না। বিদ্যুৎ শক্তি নিয়ে পড়তে গেলে বোধহয় গোটা 9 কেটে যাবে। তো আমরা এত কিছু একসময় পড়তে পারবো না। আমরা এখানে যেটা পড়বো শক্তির মধ্যে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি নিয়ে মোটামুটি আমরা আলোচনা করবো, ঠিক আছে। যান্ত্রিক শক্তি। আচ্ছা, তোমাদের আর একটা টপিক আছে, সেটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে। যাই হোক, তো যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করবো। তো এই দেখো, এই যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক না, তো কোনো যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে আমরা বলি কি? যান্ত্রিক শক্তি। একটা সিম্পল কাজ করার সামর্থ্যকে যদি আমরা বলি, তা যান্ত্রিক কাজ করব, তাই না। যান্ত্রিক কাজ কোনগুলো? ধরো কোনো বস্তুর অবস্থার পরিবর্তন চেঞ্জ করছে। অবস্থা মানে তুমি ধরো ছিলে স্থির, তুমি হচ্ছ গতিশীল, তাহলে এই যে অবস্থার পরিবর্তন। চুপচাপ এক জায়গায় বসেছিলে, ঠিক আছে, মা লাঠি নিয়ে তেড়ে এসছে, তুমি সোজা দৌড়ে পালাচ্ছ, তাহলে এই যে অবস্থার একটা পরিবর্তন হলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে হঠাৎ তুমি চলতে আরম্ভ করলে, তাহলে এটাকে তুমি বলতে পারো কি? যে যান্ত্রিক শক্তি, ঠিক আছে। আবার দেখো, একটা স্প্রিংকে তুমি যদি নাও, স্প্রিংকে যদি চিপে ছোট করে দাও, প্রেস করে, তাই না, স্প্রিংকে যদি প্রেস করে ছোট করে দাও, তাহলে তারও আকৃতির চেঞ্জ হচ্ছে, তার আকৃতির চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর অবস্থানের যদি চেঞ্জ হয়, অবস্থান মানে তুমি এখানে বসে আছো, তাই না, দিয়ে একটা ঢিলকে নিলে বা একটা পাথর নিলে দিয়ে ওপরে ছুড়ে দিলে, তাহলে এই যে কোনো বস্তুর অবস্থানের চেঞ্জ হলো, তুমি নিচ থাকতে থাকতে উপর চলে গেলে, এগুলো সব হচ্ছে কি আমাদের যান্ত্রিক শক্তি। এটা হচ্ছে অভিকর্ষীয় শক্তি। তো যাই হোক, এত রকম বললাম। তো যান্ত্রিক শক্তিকে আমরা 2 ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে যেটা বললাম গতিশীল থাকার জন্য, সেটা হচ্ছে গতিশক্তি, ঠিক আছে। ছকটা একটু কাইন্ডলি দেখে নেবে সকলে, হ্যাঁ। গতিশক্তি একটা হচ্ছে যান্ত্রিক শক্তির পার্ট, হচ্ছে গতিশক্তি। আর একটা হচ্ছে স্থিতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তিকে আবার 2 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তো এই ছকটা একটু মাথায় রাখবে, তোমাদের উপকার হবে। তাহলে একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। তো দেখো, আমি আলোচনা করি অভিকর্ষীয় স্থিতিশক্তি নিয়ে। স্থিতিশক্তি কাকে বলে? দেখো, কথাটার মাথায় আছে কি? স্থিতি। স্থিতি মানে স্থির, তোমার গতিশীল থাকলে হবে না। এই যে আমি চুপচাপ বসে আছি, দ্যাটস কল্ড স্থিতি। তাহলে স্থিতিশীল থাকা অবস্থায় যে শক্তি থাকে, তাই না, এবং সেটা 2 রকম হতে পারে। তুমি তার অবস্থান চেঞ্জ করতে পারো, অথবা তার আকৃতি চেঞ্জ করতে পারো। অবস্থান চেঞ্জ হলে কি হবে? অভিকর্ষীয়, কারণ তুমি অভিকর্ষের অধীনে ওপর নিচে করতে পারো। আর কি? স্থিতিশক্তি হচ্ছে কি? একটা স্প্রিংকে তুমি প্রেস করলে বা ফোর্স দিয়ে তাকে ছোট করে দিলে, তাই না, একটা তারকে টেনে তুমি বড় করে দিলে, হোয়াট এভার, তার আকৃতিগত পরিবর্তন হলে সেখানে আমরা বলবো কি? স্থিতিস্থাপক স্থিতিশক্তি। একটু ছকটা দেখে নেবে, ঠিক আছে। এটা তোমরা নোট করেও নাও। এবং এই যে আপনি বললেন যে নিজের যে এনার্জিকে কাজে লাগানো, মানে এই যে আপনি স্প্রিং এর উদাহরণ দিলেন, মানে আমি একটা বিষয়কে আমি সরিয়ে দিলাম, বল প্রয়োগ করলাম, একটা আপনি স্থিতি শক্তি বলেন, একটা গতিশক্তি বলেন, এবার মানুষের দেহের মধ্যেও একটা এনার্জি কাজ করছে। তো তাহলে একটা প্রশ্ন থাকতেই পারে যে এই যে শক্তি, আমাদের দেহে যে শক্তি, তার উৎস কি? মানে আমি পাচ্ছি কোথা থেকে সেই শক্তি? একদম একদম ঠিক, ম্যাডাম ঠিকই ধরেছেন। তোমাদেরও এই ক্লাস হলে পরে এই কোশ্চেনগুলো আমাদের আসে, ম্যাডাম একদম সঠিক কোশ্চেন করছেন, ঠিক আছে। এবং মানে খুব ভালো লাগছে, ম্যাডামও খুব ভালো মন দিয়ে শুনছেন একদম আমার কথাগুলো, একদম যে কোশ্চেন করছেন একদম একদম ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে ম্যাডাম কোশ্চেন করছেন যে আমাদের দেহের শক্তির উৎস কি অ্যাকচুয়াল। তো দেখো, আমি যেটা বললাম যে খাবার থেকে আমরা শক্তি পাই। তাহলে এই খাবার যে আসছে, সেই খাবারের শক্তি কোথা থেকে আসছে, তাই না। যে খাবারের মধ্যে যে শক্তিটা আছে, সেটা কোথা থেকে আসছে? তো সেটা তো আমাদের কি হয়, উদ্ভিদরা তৈরি করে। উদ্ভিদরা কোথা থেকে তৈরি করে? সৌরশক্তি থেকে, নাকি সূর্য থেকে। তাহলে আমরা বলতে পারি আমরা প্রত্যক্ষভাবে উদ্ভিদে খাবারের ওপর ডিপেন্ডেন্ট, কিন্তু পরোক্ষভাবে আমরা কি আবার সূর্যের ওপর ডিপেন্ডেন্ট। কারণ সূর্য না উঠলে পরে আমাদের আবার ধান তৈরি হবে না, আমাদের বিভিন্ন রকমের শাকসবজি তৈরি হবে না, এভরিথিং, কোনো কিছুই তৈরি হবে না। তো আমরা বলতে পারি যে পৃথিবীর বা আমাদের দেহের বা সব কিছুর অ্যাকচুয়াল মূল শক্তির উৎসই যদি বলতে হয়, সূর্য। সূর্য হচ্ছে আমাদের সব শক্তির মূল শক্তি। শুধুমাত্র তুমি পারমাণবিক শক্তিটাকে বাদ রাখতে পারো, যে পারমাণবিক শক্তিটা অ্যাকচুয়ালি সৌরশক্তি থেকে আসে না, বাকি আমাদের মোটামুটি সব। তুমি তো বলতে স্যার কয়লা শক্তি কি করে আসে? হ্যাঁ, তো কয়লাও তো তৈরি হয়েছে উদ্ভিদ থেকে। কোটি কোটি বছর আগে উদ্ভিদ চাপা পড়ে কয়লা তৈরি হয়েছে, কিন্তু সেই উদ্ভিদের মধ্যে যে শক্তি ছিল, সেটাও তো সৌরশক্তি। পেট্রোলিয়াম কি করে হলো? পেট্রোলিয়ামও তো, কারণ আমরা উদ্ভিদ থেকে খেয়েছি, এবং আমাদের আগে ডাইনোসর বা হোয়াট এভার যে সমস্ত প্রাণীরা মারা গেছে, তাদের দেহ থেকেই তো কি পেয়ে গেছি আমরা? পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল। সো সেগুলো তো উদ্ভিদ থেকেই পেয়েছে, আবার উদ্ভিদ পেয়েছে সৌরশক্তি থেকে। সো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, হোয়াট এভার ইউ ক্যান চুজ,
তোমার সব শক্তি বা সব আমাদের যে এনার্জি সেগুলো আসে সৌরশক্তি থেকে, এক্সেপ্ট যেটা বললাম পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তিটা নাও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, জোয়ার ভাটার শক্তি তুমি সৌরশক্তি থেকে আসে, সেখানে চন্দ্র শক্তিও কিছুটা পরিমাণ থাকে। যাই হোক, তো সূর্য থেকে যে তাপ আলো আসে সেটাকে আমরা মোটামুটি সবচেয়ে বেশি পরিমাণে আসে আমাদের পৃথিবীর মধ্যে, ঠিক আছে। পৃথিবীর শক্তির উৎস হচ্ছে সূর্য, সান। একদম একদম সৌরশক্তি বলতে পারি। সূর্য ছাড়া সব কিছুই আমাদের একদম কিছুই করতে পারবো না আমরা সূর্য ছাড়া। এমনিতে আমরা খাবারই তৈরি করতে পারবো না সূর্য ছাড়া, তার কি করবো? খাবার না তৈরি করতে আমরা বেঁচেই থাকতে পারবো না, তাতে তো কোনো লাভই নেই। সো কোনো রকমভাবে সূর্যকে হার্ম করা যাবে না, ঠিক আছে। যাই হোক, হোয়াটএভার। তো যেটা বলছিলাম তোমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তি, ঠিক আছে। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি মানে হচ্ছে কি, তোমার অভিকর্ষের অধীনে শক্তি এবং সেটা স্থিতি, অবশ্যই স্থিতি থাকবে, ঠিক আছে। তো এক্সাম্পল নাও, ধরো কোনো একটা জায়গায় কোনো একটা বডি পড়ে আছে, ঠিক আছে। তাহলে এখানে কোনো একটা বডি পড়ে আছে এবং তুমি কি করছো, এটাকে ওপরে তোলার চেষ্টা করছো, ঠিক আছে। তাহলে এর ভর ধরো স্মল এম হচ্ছে এর ভর, এবং একে তুমি কি করছো, উপরে তোলার চেষ্টা করছো, এত দূর উপরে তুলছো তুমি এটাকে, ঠিক আছে। তাহলে এই যে এম ভরের কোনো বস্তুকে তুমি সামান্য পরিমাণ উপরে তোলার চেষ্টা করলে, ধরো এইচ হাইটে উপরে তোলা করলে, তাহলে এর মধ্যে যে শক্তির পরিবর্তনটা হবে সেটা অভিকর্ষীয় স্থিতিশক্তি। এর মান কত হবে? দেখো, তোমাকে কি বললাম যে শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্য। আলটিমেটলি কার্য যা অ্যাকচুয়াল করো সেটা শক্তি রূপেই তোমার সঞ্চিত থাকে। এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা প্রথম এক্সাম্পল দিলাম কার্য করার সময়, যে কোনো বস্তুর ওপর যদি তুমি বল প্রয়োগ করো তাহলে তার স্মরণ হয়, তো ন্যাচারাল স্মরণ হলে তার কার্য করি। তো স্মরণ যদি হয় তাহলে তো বস্তুটা গতিশীল অবস্থায় চলে এলো। তাহলে যদি বস্তুটা গতিশীল অবস্থায় চলে আসে তাহলে তো আমার গতিশক্তি ঢুকে গেল। তার মানে ওই যে কাজটা করলাম, ওই কাজটা অ্যাকচুয়ালি তার গতিশক্তি হয়ে গেল, তাই না? কাজটা পুরোপুরি কনভার্ট হয়ে গেল গতিশক্তিতে, কারণ আমার ওই জায়গাটায় গতিশক্তি তৈরি হয়ে গেছে। সিমিলারলি এখানেও তাই, যে এক অবস্থান থেকে আর এক অবস্থানে নিয়ে যাচ্ছি, তাহলে অভিকর্ষের ক্ষেত্রে আমার অবস্থানের চেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রেও অভিকর্ষীয় স্থিতিশক্তিটাকে আমরা বলতে পারি কি, মোট কার্য। তাহলে ওই অভিকর্ষীয় স্থিতিশক্তি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কি, কার্য। তাহলে কার্য কত হবে না, তো বল ইন্টু স্মরণ, এটা হচ্ছে আমাদের কার্য, বল ইন্টু স্মরণ। তাহলে এখানে বল কত, দেখো যেহেতু তুমি অভিকর্ষের বিরুদ্ধে কার্য করছো সেই জন্য কি হচ্ছে এমজি। এমজি হচ্ছে তার ওজন, তাহলে এমজি হচ্ছে ওজন আর এইচ হচ্ছে তার স্মরণ। সো মোট অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হচ্ছে এমজি এইচ। দেখো এই অভিকর্ষীয় স্থিতিশক্তির কনসেপ্টটা কি, তার ভর এবং তার সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ এবং তার সঙ্গে এইচ বা কতটা হাইটে উঠছে সেটা গুণ করতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের লজিক। দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, ডিপেন্ড করছে তুমি কোন রেফারেন্স ফ্রেম বা কোন রেফারেন্সকে চুজ করছো। একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো দেখো যেটা বলছিলাম তোমাদেরকে আমি, যে ফ্রেম হিসেবে, ঠিক আছে। তো যদি একটা সিম্পল তোমাদের কাছে আমি এক্সাম্পল চুজ করি, একটা সিম্পল সহজ, ধরো তুমি এই জায়গাটায় বসে আছো, এটা একটা ন্যাচারাল তোমার কোনো একটা ফ্রেম বা একটা রেফারেন্স তল, এই তলে তুমি বসে আছো। যখন তুমি এই তল থেকে ওপরে উঠবে তোমার এনার্জি কী হবে, বাড়বে। ধরো এটা হচ্ছে H1, এটা হচ্ছে তোমার H1, তোমার এনার্জি ওপরে গেলে কি হয়, বৃদ্ধি পাবে, ঠিক আছে। যত উপরে যাবে তোমার এনার্জি তত বাড়বে। তুমি যদি এই তলের থেকে নিচে চলে যাও তাহলে এনার্জি তোমার কমবে। কি করে বুঝবো স্যার এনার্জি বাড়বে না কমবে? তোমাদেরকে একটা সিম্পল ফ্যাক্ট বলে দিই, যে আমরা বা আমাদের যাবতীয় যা বস্তু আছে সবাই মিনিমাম থেকে মিনিমাম এনার্জিতে আমরা থাকতে চাই। আমরা কখনো হায়ার স্টেটে থাকতে চাই না, হায়ার এনার্জি লেভেলে। সবসময় আমরা মিনিমাম এনার্জিতে থাকতে চাই। মিনিমাম এনার্জি কোথায়? যেখানে সবচেয়ে কম এনার্জি, সেই জায়গাটা আমরা স্টেবল নিজেদেরকে ফিল করি। যেমন ধরো তুমি যদি একটা বলকে এখান থেকে ছুড়ে দাও তো বলটা এখানে পড়বে। যদি এই জিনিসটা না থাকতো তাহলে এখানে চলে আসতো, যদি এটাও না থাকতো আর নিচে চলে যেত। তার মানে ও কি করছে, মিনিমাম থেকে মিনিমাম এনার্জি। তো মিনিমাম এনার্জি কোথায়? আমাদের সারফেসে এখন আপাতত মিনিমাম এনার্জি। তো যত উপরে তুলবে তার এনার্জি তত বাড়বে, এনার্জি তার বাড়বে, ঠিক আছে। আচ্ছা, তুমি তত নিচে নামবে তোমার এনার্জি তত কমবে। তাহলে আমি বলতে পারি যে এটা যদি আমার লেভেল হয় 0, তাহলে এখানে এনার্জি সামহাউ -mgh2। দেখো এই জিরোর রেসপেক্টে এখানে হচ্ছে -mgh2, আর জিরোর রেসপেক্টে এখানে এনার্জি হচ্ছে +mgh1। আবার তুমি যদি এই তল থেকে এই তল দেখো তাহলে এনার্জি কত হবে না, তো এখানে ছিল mgh1, এখানে -mgh2, তুমি দুটোকে যোগ করে দাও তাহলে তোমার টোটাল এনার্জি হবে, বা ডিফারেন্স করে নাও তাহলে হয়ে যাবে কত, সিম্পলি mg of h1 + h2। এটা হচ্ছে টোটাল এনার্জি ডিফারেন্স।
সো দেখো তুমি কোন রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে আছো তার উপর ভিত্তি করে, তাই না? খাট থেকে তুমি হঠাৎ পড়ে যাও নিজে নিজেই, তোমায় কেউ ধাক্কা দেয় না, কারণ কি নিচে যদি ঘুমাও তাহলে তোমার স্টেবিলিটি আরো বেশি, খাটে স্টেবিলিটি কম, কারণ খাটে এনার্জি হাই, কারণ মাটি থেকে খাট তোমার কিছুটা পরিমাণ উঁচুতে আছেই, তাই না? তো এই হচ্ছে লজিক। তো দেখো এখানে সিম্পলি আমি বললাম এনার্জি আস্তে আস্তে বাড়বে আর কমবে। তো তোমাদেরকে একটা এক্সাম্পল বা একটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা সিঁড়ি বরাবর যদি আমি ওপরের দিকে উঠি, ঠিক আছে, একটা খাড়া সিঁড়ি, ঠিক আছে, এখান থেকে সেই অ্যান্সারটা করে দেবো। এই খাড়া সিঁড়ি ধরো আছে, ওপরে উঠছো দিয়ে আবার নিচে নেমে গেলে এই খাড়া সিঁড়ি বরাবর, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ওপরে উঠলে যদি তোমার এনার্জি লস হয়, নিচে নামলে তোমার এনার্জি গেন হবে। উল্টো ভাবতে পারো, ওপরে গেলে পরে তোমার যদি এনার্জি গেন হয়, নিচে নামলে তোমার এনার্জি লস হবে, হোয়াট এভার ইউ ক্যান চুজ, ঠিক আছে। রেফারেন্স ফ্রেম হিসেবে তুমি এটাকে ভাবতে পারো, ঠিক আছে। তো দেখো যদি তাই হয় তাহলে এখানে ধরে নাও ওপরে উঠলে যদি প্লাস এমজিএইচ তোমার গেন হয়, টপে হলো তোমার এমজিএইচ, নিচে এলে আবার জিরো এনার্জি, তো তোমার টোটাল এনার্জি তো এখানে ঠিক থাকছে, এনার্জি তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলেও তোমার এখানে কোনো কাজ হচ্ছে না। কেন? বিকজ এখানে আমরা বলে দিচ্ছি যে কোনো তোমার শক্তি খরচ নাই, কিছু নয়, তাহলে তুমি এই কাজটা তুমি অসীম টাইম পর্যন্ত করতে পারো, কিন্তু লজিক্যালি বা প্র্যাকটিক্যালি তুমি 10 বারের পর তুমি হাঁপিয়ে যাবে, 10 বার পারবে না হয়তো 6-7 বার, তারপর হাঁপিয়ে যাবে। আমি ইনফ্যাক্ট নিজেও হাঁপিয়ে যাবো, তোমরা সবাই আমরা হাঁপিয়ে যাবো। কেন? দেখো এখানে তোমাদের প্রথমে যেখানে কার্য পড়াচ্ছিলাম সেখানে একটা বলেছিলাম সিস্টেমের ওপর কার্য, সিস্টেম দ্বারা কার্য। সেই জায়গাটায় বলেছিলাম যে সিস্টেম যদি নিজে কাজ করে তখন সেই এনার্জি কিন্তু তোমার বা সেই কাজটা কিন্তু ধরা হবে। এখানে মানছি আমি নিজে ওঠাও নামছি উঠছি, এখানে অভিকর্ষ কিছু করছে না, অভিকর্ষের রেসপেক্টে তো আমার কিছু হচ্ছেই না। আমি যদি নিজের রেসপেক্টে ভাবি তাহলে আমার নিজের রেসপেক্টে আমার সিস্টেম কাজ করছে, এখানে। তো সিস্টেম যদি কাজ করে সেই কাজ তো তোমার কাউন্টেবল, সেই কাজ তো তুমি ধরবে। তো সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে সেই কাজ তোমার অবভিয়াসলি কাজ করবে, এখানে অভিকর্ষের বিরুদ্ধে নয়। যেটা তোমাদের এক্সাম্পল দিলাম যে যখন আমি সুটকেস নিয়ে হাঁটছি, অভিকর্ষের জায়গায় বা অভিকর্ষের দ্বারা আমার কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমি নিজে কি কোনো কাজ করছি না? অবভিয়াসলি কাজ করছি। তাহলে এখানে আর একটা সেকেন্ড কেস নিয়ে আমি ধরো তোমাকে আমি যদি কোলে করে নিয়ে উপরে উঠে আর নামি, তোমাকে আমি কোলে করি, তাহলে তুমি কি কোনো কাজ করবে? লজিকটা বোঝো। তাহলে তোমাকে যদি আমি কোলে করি, ধরে আমি একটা বাক্স আছে, একটা কোনো ইট আছে, সেটাকে নিয়ে আমি উপরে উঠলাম আবার নিচে নামলাম, তাই না? লজিকটা বলছে। তাহলে কি ওই ইটটা কোনো কাজ করবে? নো, ইট কোনো কাজ করবে না, কারণ কি ইটের তো কোনো কাজই হচ্ছে না, সিস্টেমের ওপর কাজ করে ফেলছি আমরা, সিস্টেম নিজে নিজে কাজ করছে না। সো এই কনসেপ্টটা মাথার মধ্যে একদম ক্লিয়ার রাখবে, ঠিক আছে। তো এই দেখো মোটামুটি আমাদের হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ঠিক আছে। আচ্ছা, আমাদের মতো আর বোধহয় 8-9 মিনিট মতো টাইম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা সেভাবে এগোচ্ছি, কারণ যতটা সময় আমরা পাচ্ছি আমি সেই সময় অনুসারে স্যার কিন্তু এগোচ্ছি, এবং তোমাদের যতটুকু দিচ্ছেন উনি লিখে বা এক্সাম্পল দিচ্ছেন সেগুলো তোমরা কিন্তু নোট ডাউন করো, পরবর্তীকালে ইউটিউবে পেয়ে যাবে যদি অনুষ্ঠান। এক্সাম্পল গুলো কিন্তু একটু মাইন্ডলি রাখবে, ঠিক আছে। এক্সাম্পল গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই ছোট ছোট কোশ্চেন হয়ে যায় তোমার। যাই হোক, ম্যাডাম বলেন আর বেশি সময় নেই, স্থিতিস্থাপক শক্তির অ্যাটলিস্ট চেষ্টা করে দিই। তো স্থিতিস্থাপক শক্তি কি? তুমি বললাম আকারের চেঞ্জ যদি করতে চাও, ঠিক আছে। তো ধরো একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর উপর তুমি কি করছো, তার উপর একটা বল প্রয়োগ করছো এফ, তাহলে তার যদি সরণ হয় এক্স, তাহলে আমরা বলি কি স্প্রিংটা সামান্য পরিমাণ প্রেস করার ফলে কি হলো, ছোট হয়ে গেল, তাই না? তাহলে এখানে কৃতকার্য কত হবে না? তো তুমি জানো কৃতকার্য মানে কি, বল ইন্টু সরণ। তাহলে এখানে তোমার বল প্রয়োগ করেছো যখন তুমি এফ, তাহলে বল হচ্ছে এফ আর সরণ হচ্ছে তোমার এক্স, তাহলে এফ ইন্টু এক্স। তুমি যদি স্থিতিস্থাপকতা চ্যাপ্টার পড়ো সেখানে তুমি জানো যে এফ সমান হচ্ছে কে এক্স, যেখানে কে বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক। এবং এই কোশ্চেনটা খুব খুব পরীক্ষায় আসে যে স্প্রিং এর বল ধ্রুবকের দ্বারা কি প্রকাশ পায়, কতবার যে এসছে বা আমি টার্গেট করাই বা যাই করাই আমি বই প্র্যাকটিস সেট 2-3 রকমের, সেখানে প্রত্যেকটা মানে প্রায় জায়গায় কোশ্চেনটা খুঁজে পাই যে স্প্রিং এর বল ধ্রুবক স্প্রিং এর কোন ধর্মকে প্রকাশ করে। তো এটা মনে রাখবে, অনমনীয়তা ধর্মকে প্রকাশ করে, এই অনমনীয়তা কথাটাই লিখতে হবে, ঠিক আছে। যাই হোক, তাহলে যেহেতু স্থিতিস্থাপকতা জায়গায় তুমি পেয়েছো এফ সমান কে এক্স, ঠিক আছে, তাহলে এখানে কত লিখতে পারো তুমি, কে এক্স স্কোয়ার। তাহলে এটা বলতে পারো যে একটা স্প্রিং এর ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার হচ্ছে তোমার স্থিতিস্থাপক শক্তি। আচ্ছা, গতিশক্তিটা টুক করে 2-3 মিনিট লাগবে, গতিশক্তিটা বলে দিই। তো গতিশক্তি কাকে বলে না, তো কোনো বস্তু গতিশীল থাকার যে প্রবণতা বা গতিশীল অবস্থায় যে শক্তি থাকে তাকে বলা হয় তার গতিশক্তি, ঠিক আছে। তো ধরো যে কোনো একটা বস্তু এখানে ছিল, তার উপর তুমি একটা ফোর্স এফ প্রয়োগ করলে, তার ফলে তার একটা সরণ হলো এস, ঠিক আছে। তাহলে বস্তুটা কতটা পরিমাণ গতিশক্তি অর্জন করেছে। তো তোমাদেরকে প্রথমে বললাম যে গতিশক্তি অর্জন করেছে মানে কতটা পরিমাণ কাজ করেছে। তাহলে দেখো যে গতিশক্তি বা ইকে কাইনেটিক এনার্জি সমান কত হবে, এফ ইন্টু এস, তাই না। আবার তুমি জানো
এফ সমান কি হয় এম এ নাকি, এফ সমান যেহেতু এম এ, তাহলে তুমি এখানে কি লিখতে পারো এম ইন্টু এ ইন্টু এস, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার ধরো বস্তুটা প্রথমে স্থির অবস্থায় ছিল, তুমি কিছুটা বল প্রয়োগ করার ফলে তার স্মরণ হলো কত এস, এবং তার অন্তিম বেগ হলো ভি। তাহলে তুমি এই ফর্মুলাটা লিখতে পারো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে ইউ তো তোমার জিরো, স্থির অবস্থায় ছিল, তাহলে তুমি এস সমান কত লিখতে পারো ভি স্কোয়ার বাই 2। তো এস সমান ভি স্কোয়ার বাই 2 যদি লেখো তাহলে হয় এম ভি স্কোয়ার বাই 2, তার মানে হলো হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের গতিশক্তির ফর্মুলা। সো দেখো গতিশক্তির ফর্মুলাটা কিভাবে এলো তোমরা এখানে স্পষ্ট বুঝতে পারলে। তাহলে কোনো বস্তুর গতিশীল থাকার যে শক্তি তাকেই আমরা বলবো কি সিম্পলি গতিশক্তি। তো গতিশক্তি দেখো কখনো নেগেটিভ হতে পারে না, গতিশক্তি অলওয়েজ পজিটিভ হবে। কেন? মাস কখনো নেগেটিভ হয় না, আর ভি নেগেটিভ হলেও তার স্কোয়ার আছে, সো এটা পজিটিভ। তাই এই কোশ্চেনটা দেয় স্থিতিশক্তি আর গতিশক্তির মধ্যে কোনটি ঋণাত্মক হতে পারে। তো স্থিতিশক্তি তোমার ঋণাত্মক হতে পারে, একটু আগে দেখালাম রেফারেন্স ফ্রেম অনুযায়ী, কিন্তু তোমার গতিশক্তি ইট উইল অলওয়েজ বি পজিটিভ। গতিশক্তি কখনো তোমার নেগেটিভ হবে না। তার ফর্মুলা তোমাদেরকে এটা বলে দিচ্ছে যে মাস তোমার যেহেতু নেগেটিভ হতে পারে না, ভেলোসিটি নেগেটিভ হতে পারে কিন্তু তার স্কোয়ার কখনো নেগেটিভ হবে না, সেটা অলওয়েজ পজিটিভ হবে। সো তোমার গতিশক্তি ইট উইল অলওয়েজ বি পজিটিভ। ঠিক আছে, তো দেখো এই মোটামুটি হলো কার্য আর শক্তি। আজকে বোধহয় ক্ষমতা করানো যাবে না, না মোটামুটি আছে, এখন আপনি বলতে থাকুন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো ক্ষমতা কাকে বলে না, তো ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, কার্য করার হারকে মোটামুটি আমরা বলি ক্ষমতা। ঠিক আছে, তো ক্ষমতাকে যদি অ্যাকচুয়াল লিখি আমরা, ঠিক আছে, তাহলে ক্ষমতা সমান লেখা যায় হচ্ছে পাওয়ার সমান হচ্ছে কৃতকার্য বাই সময়। তাহলে এর ইউনিট কি হবে? তো দেখো ক্ষমতা কার্য বাই সময়, তো ক্ষমতা আর কার্য এই দুটোর অনেকটা আলাদা আছে, তাই না? আমরা বলি না যে তোর কত ক্ষমতা এই কাজটা করে দেখা দেখি, আমরা এটা বলি যে তুই বেল ঘুরে নাম তোর ক্ষমতা দেখবো কত আছে, এগুলো আমরা বলে ফেলি। তো অ্যাকচুয়ালি ক্ষমতা বলতে আমরা ওই অর্থ বুঝি না যে তোর শক্তি কতটা, না ওইটা কখনোই নয়। তার মানে এনার্জি আর পাওয়ার সেম নয়? না না, আলাদা, দুটো আলাদা। আমরা অনেক অর্থে বলে ফেলি তুই এই কাজটা করতে পারি, তোর এত ক্ষমতা নয়। মানে ক্ষমতা বলতে আমরা শক্তি হিসেবে বলি যে তোর এই কাজটা করার জন্য এতটা শক্তি আছে। ক্ষমতা জিনিসটাই আলাদা, এটা হচ্ছে কি কার্য বাই সময়, কার্য বাই সময়। তো দেখো কার্য বাই সময় কখনো কার্য বা শক্তি হতে পারে না, তো সময় রেসপেক্টে, তাই না? ধরো একটা বালক, ঠিক আছে, 20 জুল কাজ করছে 10 সেকেন্ডে, আর একটা বালক কাজ করছে 40 জুল, ঠিক আছে, ধরো 5 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে তুমি বলবে এটা এক কাজ করো 40 জুল না ধরে 20 জুল ধরে নাও, এটা 20 জুল 10 সেকেন্ডে, ঠিক আছে, 30 জুল ধরো 5 সেকেন্ডে। ঠিক আছে, তো ধরো এখানে 30 জুল কাজ করছে 5 সেকেন্ডে, তাহলে এখানেও করছে 20 জুল 10 সেকেন্ডে। তুমি যদি এবার দেখো এই 20 জুলটাকে তুমি যদি 30 করে দাও, তাহলে এ করছে 30 জুল কাজ, এও করছে 30 জুল কাজ। তোমরা বলতে পারো যে দুজনে তো একই কাজ করছে, দুজনের ক্ষমতা একই নয়। এর ক্ষমতা কত হবে না, তো 30/5 সমান হচ্ছে 6, আর এর ক্ষমতা কত হবে 30/10 সমান হচ্ছে 3। সো এই যে ক্ষমতা বলতে বোঝায় যে তুমি কতটা শক্তি বা কতটা কাজ, তা নয়। ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়। তো এর ইউনিট কি হয় না, তো জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা বলি ওয়াট, ঠিক আছে, আর একটা ইউনিট হয় আর্গ পার সেকেন্ড। সো জুল পার সেকেন্ড অথবা আর্গ পার সেকেন্ড, এটা হচ্ছে তার ইউনিট। এবং আমরা জানি 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ, সেটা করাই যায় প্রমাণ। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমতা। ক্লিয়ার? তো ক্ষমতা হচ্ছে এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট। তাছাড়াও আরেকটা ইউনিট হয়, সেটা বলা হয় হর্স পাওয়ার। গাড়ি কেনার সময় তোমাদের অনেক সময় বা ট্রাক কেনার সময় অনেক সময় বলে যে এই গাড়িটা কত হর্স পাওয়ারের, কারণ এই হর্স পাওয়ার ইউনিটটা হচ্ছে ব্রিটিশ ইউনিট। এই 1 হর্স পাওয়ার সমান তোমার হয় 746 ইউনিট। 1 হর্স পাওয়ার, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসে যে 1 হর্স পাওয়ার 1 এইচপি সমান কত হয় না, তো 746 ওয়াট। ঠিক আছে, এবং 1 কিলোওয়াট সমান হচ্ছে 1.34 এইচপি হর্স পাওয়ার। সো এই দুটো একটু মনে রাখবে যে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট এবং 1 কিলোওয়াট ইকুয়ালস টু 1.34 হর্স পাওয়ার। ঠিক আছে, অনেকটা ডিটেলস আমাদের আরো আলোচনা করার থাকে, কারণ আমাদের হাতে তো সময় খুব কম থাকে। তোমরা সবাই জানো, তোমরা অনুষ্ঠানে বসে থাকো ওপারে এবং নোট করো। আবারও বলছি যে এই অনুষ্ঠান তোমরা তো ইউটিউবে দেখতেই পাবে আজকের ডেট অনুসারে, এবং স্যার আজকে কার্য
শক্তি এবং ক্ষমতা কিছুটা অংশ কিন্তু উনি গাইড করে দিলেন এবং এক্সাম্পল স্বরূপ বারবার করে আগেও বললাম এখনও বলছি এক্সাম্পল স্যারও বলছেন এক্সাম্পলগুলো কিন্তু মাথায় রাখবে কারণ তার উপরে বেস করে কিন্তু তোমাদের কোয়েশ্চেন এবং তোমাদের আনসার দেওয়া। তো আজকে আমাদের হাতে একদম সময় নেই, অবশ্যই আগামী দিনে এডুকেশন অনলাইন অনুষ্ঠানে আমরা আবারও আমরা শিক্ষকদের নিয়ে আসবো এখানে এবং সাবজেক্টের উপর থাকবো, বিভিন্ন ক্লাসের উপর থাকবো এবং থাকবে আলোচনা তোমাদের সঙ্গে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ তোমাদের।